এই যে সবাই সবসময় বলে যে তোমার যখন কোনো ছবি রিলিজ হয়, প্রেস কনফারেন্স হয়, হ্যাঁ, সেখানে তোমার যেটুকু পার্ট তুমি সেটুকু করে দিয়ে তুমি বেরিয়ে যাও, মিডিয়াকে 1 to 1 তুমি কোনো রকম বাইট দাও না। এবং বাকিদের বক্তব্য মানে মিডিয়ার আমার বন্ধুদের বক্তব্য যে এটা কেন আমাদেরকে ডাকা হয়েছে, তাহলে আমাদেরকে কেন বাইট দেওয়া হবে না, এটা কি ধরনের, সবাই তো দেয়। এখানে তুমি কি বলবে? ওকে, আমি যেটা তোমার সাথে অফলাইনেই কথা বলছিলাম যে আমার যখন 1-on-1 ডাকবো, তোমার সাথে 1-on-1 বসে নেই, আসিফ আর তুমি বসে আছো, দ্যাটস লাইক ওকে 2:1, বাট অ্যাজ গুড অ্যাজ 1-on-1, রাইট? অ্যাবসলিউটলি। তো আমি তোমাদেরকে একটা ইউনিটি ধরছি, এই জন্য 1-on-1 ধরছি এটাকে। আর যদি আমরা একটা মাস মিডিয়াকে কোনো জায়গায় ডাকা হয়, সেখানে 1-on-1 একজনকে প্রেফারেন্স দিলে বাকি 14 জন যারা আছে তাদেরকে যদি না জায়গা দেওয়া হয়, সেই 14 জনকে খারাপ লাগবে। তো যখন আমরা মাসকে ডাকছি, তখন কেটার ইট অ্যাজ মাস, নো? এটা কমিউনিকেশন তো ক্লিয়ারই আছে। কোনোদিন তো বলা হয়নি আমাদের এখান থেকে এই কমিউনিকেশন যায়নি যে আমরা মাস করার পরে 1-on-1ও দেবো। এরকম কোনো কমিউনিকেশন আমার তরফ থেকে ঠিক। যায়নি। যখন কমিউনিকেশনই পরিষ্কার আছে, কেউ একজন যদি সে একটু এক্সট্রা আবদার করে বসে, সেটাকে লজিক্যালি মিট যদি না করা হয়, তার এগেনস্টে যদি ভুল ব্যাখ্যা যায়, তার জন্য আই কান্ট হেল্প ইট, নো? ইট ইজ ইউ গাইজ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট। তোমাকে কিভাবে পরিষ্কারভাবে ওই লেখাটা লেখা উচিত যে হ্যাঁ, তার পেছনের গল্প এটা আছে। ওই জন্য তো জিজ্ঞেস করলাম আমার মিডিয়ার বন্ধুদের হয়ে, অন বিহাফ অফ আওয়ার ফ্রেন্ডস, হ্যাঁ, হ্যাঁ, আমি এই কথাটা ওই জন্য সরাসরি জিজ্ঞেস করলাম। Right, আমি জানতাম নিশ্চয়ই তোমার মাথায় একটা লজিক তো কাজ করে, সেই Right, লজিকটা অনেক right, বিষয় নিয়ে, যেমন তোমার অ্যারোগেন্স নিয়ে লোকে কথা বলে, যেটা আমরা এক্ষুনি অফলাইন ডিসকাস করছিলাম। হ্যাঁ। সেটার পেছনে কি মানে কোন আমার অ্যারেগেন্স নিয়ে কে কথা বলে আমি তো জানি না। আমার অ্যারেগেন্স বলে কোনো বস্তু আছে, সেটা কার চোখে ধরা পড়েছে বা কে বলেছে সেটা? আমি সেটা জানতে চেয়েছিলাম। আমি এটা বলিনি যে আমার অ্যারেগেন্স আছে, বা তুমিও বলনি আমার অ্যারেগেন্স আছে। লোকে বলে। কোন লোক তারা? সেই লোকগুলোকে ডেকে নিয়ে এসো। যারা আমার সাথে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট সময় কাটিয়েছে, তাদের যদি মনে হয় যে হ্যাঁ, এই লোকটার অ্যারেগেন্স আছে, তাহলে কোন জায়গাটা আছে সেটা ধরিয়ে দিতে পারলে আই ক্যান কারেক্ট মাই সেলফ। বাট ইফ ইউ ফিল দ্যাট ওকে, নো, হি হ্যাজ হিজ ওন স্পেস, own way of thinking, and if somebody can respect, fine. If somebody can't respect, what can I do about it? এই ওন ওয়ে অফ থিঙ্কিং তোমার যেটা আছে, তুমি কোনো ছবি রিলিজের আগেও ইউ হ্যাভ নেভার গন আউট অ্যান্ড আউট ফর পাবলিসিটি। অফকোর্স গেছি, আমাদের লিমিটেশনের মধ্যে গেছি। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরাও চেষ্টা করি যে 360 ডিগ্রি প্রমোশনস করি আমরা, সব মিডিয়াম, সব মাধ্যমে। কিন্তু কিছু কিছু সময় আমরা হয়তো আমাদের ইনএফিসিয়েন্সি যে আমরা সেটাকে 360 ডিগ্রি মিট করতে পারি না। বাট ইচ্ছা আমাদেরও হয় যে আমাদের ফিল্ম যখন রিলিজ করছে, যত বেশি মানুষ অ্যাওয়্যার হবে সেটার ব্যাপারে, তত আমাদের সুবিধে। আমরাও চেষ্টা করি তাই। বাট কারেন্টলি যে সিচুয়েশনটা আমরা দেখছি, কিছু বাংলা ছবি, কমার্শিয়াল ছবি, তারা যে ম্যাসিভ হারে প্রমোশন করছে, তোমাকে আমরা যতদূর দেখেছি তুমি অতটাও আউট অ্যান্ড আউট পাবলিসিটি করতে বিশ্বাস করো না। তো আগামী ভবিষ্যতে যখন আগামী দিনে তোমার ছবি রিলিজ করবে, তুমি কি ইউ ইন্টেন্ড টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি, নাকি ইউ ওয়ান্ট টু স্টিক টু দ্য? নো, প্রমোশন, পাবলিসিটি, মার্কেটিং, এই স্ট্র্যাটেজিগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আর আমি ডেফিনেটলি বাকিরা যেভাবে প্রমোশনস করছে, যখন ওটা ওয়ার্ক করে যায়, ফিল্ম সাকসেসফুল হয়ে যায়, তখন তার সাথে সাথে অনেকগুলো জিনিসকে আমরা ক্রেডিট দিতে শুরু করে দিই, তার মধ্যে প্রমোশনেরও একটা পার্ট। যখন ফিল্ম ওয়ার্ক করে না, তখন আমরা খুঁজে পাই না যে কেন ওয়ার্ক করলো না, কাকে ব্লেম করবো, কোন জায়গাটা ওয়ার্ক করলো না, কোন জায়গাটায় খামতি থেকে গেল, সেটা আমরা তখন অ্যানালিসিস করতে যখন বসি, তখন দেখি যে হ্যাঁ, এই এত প্রমোশন, এত মার্কেটিং, এত জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় করে। পার্সোনালি আমার মনে হয়, আমি কিছুদিন আগে অফিসে বলছিলাম যে এই যে পন্থী, এই ওয়েটা, এই পথটা, যে জায়গায় 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 গিয়ে ফিল্মকে ফিল্ম প্রমোট করা, ইভেন্টস করা, ওকে, অ্যান্ড সেটার যদি কনভার্সন যদি হয়ে যায়, তাহলে আমি সেই পথটাকে ফলো করব। যদি কনভার্সন যদি না হয়, তাহলে যেই কনভেনশনাল ওয়ে আছে 360 ডিগ্রি, আর্টিস্ট ডিরেক্টলি সব জায়গায় না গিয়ে, সব জায়গায় পসিবল নয় না। আজকে যদি টম ক্রুজের ফিল্ম রিলিজ হয়, সে তো মেদিনীপুরে এসে ফিল্ম প্রমোট করবে না, বা নর্থ বেঙ্গলে এসে প্রমোট করবে না। সিমিলারলি উইথ, আমি এত দূরে যাচ্ছি কেন, হলিউড না গিয়ে যদি বলিউডেও যদি যাই, সো নট টু মেনি অ্যাক্টার্স টুডে আর গোয়িং আউট, সব জায়গায় গিয়ে 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 প্রমোট করা। দ্যাট ট্রেন্ড ইজ, আই ডোন্ট থিঙ্ক লাইক গ্লোবালি সেটাকে আর খুব বেশি ফলো করা হচ্ছে। বাট এখানে যদি বেঙ্গলে কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু রিজন থাকে, তাদের নিজস্ব একটা সেন্টিমেন্ট থাকে, নিজস্ব একটা ফাংশনের ওয়ে থাকে। তো এখানে একবার ওয়ার্ক করেছিল, তো তখন মনে হয়েছিল যে মেবি দিস ইজ দ্য ওয়ে, বাট থ্যাঙ্কফুলি সেকেন্ড টাইম সেভাবে the work promotion part did not work that way, কি হ্যাঁ এটার জন্য হয়েছে, বিকজ ফিল্মে কোনো পুজোর সময় কোনো ফিল্মই ওয়ার্ক করেনি, এবার আনফর্চুনেট পার্ট, ঠিক। ওয়ার্ক করেনি। সো আমরা প্রমোশনকেও ক্রেডিট দিতে পারবো না যে হ্যাঁ, প্রমোট করলেই ফিল্ম চলে।
একবার চলতে পারে, দুবার চলতে পারে, সবসময় চলবে না। উই অল নো ইট দ্যাট এনিথিং ইট হ্যাজ টু বি স্ট্রং ইন দ্য কন্টেন্ট পার্ট, ফিল্মের ক্ষেত্রে স্পেশালি কন্টেন্ট যদি স্ট্রং থাকে তাহলে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সব থেকে বড় পাবলিসিটি অলওয়েজ। নমস্কার, আনন্দলোকের সেলেবারটা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা খুব আনকনভেনশনাল ওয়েতে একটা আড্ডা শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন সেই মানুষটা যিনি তার নিজের বিশ্বাসে এতটাই অটল থাকেন যে এটার এক্সাম্পল যে তার যা বিশ্বাস তিনি সেটাই করেন। আমাদের সঙ্গে রয়েছেন সুপারস্টার জিৎ, আমি কৌশিক, আমার সঙ্গে আমার সহকর্মী আসিফ। অ্যাকচুয়ালি কি সূর্য না চাইলে সূর্যকে তো ধরার ক্ষমতা মুম্বাই পুলিশ কেন, মানে গোটা ভারতবর্ষের পুলিশের নেই। তো আজকে আমরা ইন্ডাস্ট্রির বসকে যখন পেয়েছি তখন আনন্দলোক থেকে একজন নয়, কৌশিক দা আর আমি দুজন তার সান্নিধ্যে এসেছি অ্যাটাক করার জন্য। একেবারেই অ্যাটাক না, আমরা একেবারে অ্যাটাক করতে চাই না। আমরা থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাঙ্কস টু ইউ। অ্যাকচুয়ালি এটা কোনো ফিল্ম নেই, কিছু নেই, একটা একদম, অফ টাইমের মধ্যে তোমরা ইন্টারভিউ আমরা এত হঠাৎ করে সুন্দর একটা বললে। শুট করেছি, আপনারা দেখতে পাবেন আনন্দলোকের পাতায় আমরা শুটটা কত ভালো করেছি। হ্যাঁ, আমাদের শুট সবসময় সুন্দর হয়। সবসময় সুন্দর হয়। দেখ, আমরা শুরু করি যেটা দিয়ে, সেটা হচ্ছে যে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছিল কদিন আগে পর্যন্ত, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে, এটা আমাদের খুব গর্বের ব্যাপার যে মিঠুন চক্রবর্তীর পরে আমাদের ইন্ডাস্ট্রি থেকে একজন গিয়ে তিনি বলিউডের প্রোটাগনিস্ট হিসেবে এতটা সাকসেস পেয়েছেন। শুধু ভালো কাজ করেছেন সেটা না, তার সঙ্গে সঙ্গে সাকসেসটাও তো জরুরি। 190টা দেশে দেখানো হয়েছে, ট্রেন্ডিংয়ে ছিল সেটা বেঙ্গল চ্যাপ্টার যেটা খাকির। তো তারপরে আমি জানতে চাইবো যে কাজের ক্ষেত্রে তোমার ভাবনা চিন্তা কিভাবে বদলেছে? তার আগের থেকেই অ্যাকচুয়ালি বদলেছিল। আমি অনেক দিন ধরেই চাইছিলাম, আমরা যখন চেঙ্গিজকেও প্যান ইন্ডিয়া রিলিজ করেছিলাম তার আগের থেকেই মাথায় ছিল যে নো, বেঙ্গল মার্কেটের মধ্যে বাই গডস গ্রেস উই হ্যাভ অ্যাচিভড এনাফ, দ্যাটস আ লং লং ওয়ে টু গো। এখানে আরও অনেক কিছু অ্যাচিভ করার আছে। বাট আমার মনে হয়েছিল যে বিকজ অফ মাই কমান্ড ওভার হিন্দি ল্যাঙ্গুয়েজ, ওকে, অ্যান্ড বিকজ অফ মাই ফিজিক্যাল অ্যাপিরিয়েন্স, আমার মনে হয়েছিল যে সবসময় মনে হয়েছিল যে আই ক্যান বি আ পার্ট অফ হিন্দি স্পিকিং কন্টেন্ট। তো এটা আমাদেরও বহুদিন ধরে মনে হতো, কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না কেন ট্রাইটা করা হচ্ছে না। আমার কাছে অনেকবারই Offer এসেছিল ছিল, হিন্দির অফার, নীরজের হাউস থেকে অনেকবার এসছে, তো বিভিন্ন জায়গা থেকে এসছে, বাট ওই খাপে খাপ হয়ে ওঠেনি কোনোদিন। চরিত্রটা পছন্দ হয়নি। হ্যাঁ, বেশিরভাগ সময় তাই হয়েছে যে আমার চরিত্র আমার পছন্দ হয়নি। প্রোডাকশন ওয়াইজ বোম্বেতে কিছু করার প্ল্যান আছে? অফকোর্স আছে, অফকোর্স আছে, বাট প্রথমে অ্যাক্টর ওয়াইজ আর একটু নিজের জায়গায় স্ট্রং করে নিই, তারপরে বম্বে থেকে ফোন আসার সংখ্যাটা কত বেড়েছে? আগের মতনই আছে, বাট এখন ইনকোয়ারি আগের থেকে ডেফিনেটলি বেড়েছে। আর এখন লোক চিনতে পারছে একদম। হ্যাঁ, এখন খাকির পরে লোকে অনেকেই আছে যারা মানে এ লিস্টার কাজ করছে, যারা ওই স্পেসে কাজ করছে, তারাও থ্যাঙ্কফুলি খাকি দেখেছে এবং পছন্দ করেছে তারা। আচ্ছা, বম্বে থেকে অডিশন দিতে হয়? এখনো অবধি দিতে হয়নি। আচ্ছা, খাকির পরে এই ইন্ডাস্ট্রির তোমার প্রতি মনোভাব কি আদৌ বদলেছে? মানে কিছু বুঝতে পারছো, ফিল করছো কিছু, মানে এরকম একটা সাফল্যের পরে? আমার অডিয়েন্স বেস বেঙ্গলের বাইরেও একটা তৈরি হয়েছে, সেই সেন্সটা আমি পাই, ট্রাভেল করলেও পাই, এবং আর মানুষও সেই পারসেপশনটা তৈরি হয়েছে। বিকজ লাইক আমি যখন এখন হিন্দি স্পেসের মধ্যে যাদের সঙ্গে ওঠা বসা করি, ফর এক্সাম্পল এই পডকাস্টও যেটা আমার হলো, সো হিন্দি স্পেসের মধ্যে আমার একটা রেকগনিশন হচ্ছে, যার ফলে আমি বুঝতে পারছি যে জিৎ অ্যাজ এ ব্র্যান্ড পার্সে বেঙ্গলের বাইরেও একটা দর্শকের চোখে নজর কেড়েছে এবং খাকির দ্বারা জায়গাও করেছে। ওকে, আচ্ছা, খাকিতে যেটা একটু আগে কথা হচ্ছিল যে কৌশিকদা যেটা বললো, মিঠুন চক্রবর্তীর পরে সম্ভবত বাঙালি অভিনেতার ক্ষেত্রে তুমি প্রথম যে মূল চরিত্র, যেটা আমরা নায়ক বলি, সেই চরিত্র তোমাকে দেখা গেছে। বাট খাকি তো এমনিতে ইজ অ্যান এনসেম্বল কাস্ট, যেখানে আরো অভিনেতারা আছে। তো সিনেমা মানে সিরিজটা যখন তোমার কাছে নিয়ে আসা হয়, অফার নিয়ে আসা হয়, তখন দ্যাট এভার বদার ইউ যে আলটিমেটলি কিরকম ভাবে শেপ আপ করবে, যেখানে ধরো বুমরা আছেন বা নো? আমার মজার ব্যাপারটা হচ্ছে যে নীরজের সাথে এবারে ফার্স্ট টাইম নীরজ আমাকে বললো যে ক্যা কর রহে হ্যাঁ এপ্রিল মে মে, তখন বোধহয় মার্চ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল, তো হোয়াট এভার, মার্চ এপ্রিল আর এপ্রিল মে। তো আমি বললাম যে अभी तक तो कुछ कमिटमेंट नहीं है। এরকম ভাবে শুরু হয়েছে আলোচনাটা? হ্যাঁ, মানে গল্প করতে করতে। আচ্ছা, তো বললো যে আই হ্যাভ সামথিং টু অফার ইউ, ডু ইট। তো আমি জাস্ট কৌতূহল বশত জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইট। দেন হি সেড কি ডোন্ট আস্ক মি হোয়াট ইজ ইট, জাস্ট হ্যাভ ফেথ অ্যান্ড কাম অ্যান্ড ডু ইট।
সো আই থট ইট মাস্ট বি গুড, আই থট সো, আমার গাট ফিল বলছিল যে ইট মাস্ট বি সামথিং স্ট্রং অ্যান্ড গুড। তারপরে 1 মাস পরে উনি বললেন যে সেদিনই যখন আমাকে বললেন, আই সেড ওকে। ওকে বলার পরে ছেড়ে দিলাম। আমাকে নিচে যখন নীরজ গাড়িতে ছাড়তে এলো তখন আমাকে বলছে যে সো আই এম ইনফর্মিং মাই টিম দ্যাট ইউ আর আ পার্ট অফ দ্য শো, ইউ আর অন বোর্ড। সো আই টোল্ড হিম ওকে। তখন গল্পটা জানো না? কিছু জানি না, কিচ্ছু জানি না। হোয়াট ইজ ইট অ্যাবাউট, কি আছে, নেটফ্লিক্স, খাকি, গল্প, কিছু জানি আচ্ছা, না, Netflix কিছু জানি না, কিছু জানি না। Then he told me that this is for this Khaki Bengal chapter and আমাদের গল্পটা স্ট্রাকচার রেডি আছে, ইউ ক্যান কাম টু বম্বে অ্যান্ড হিয়ার ইট আউট। আমি গেলাম, 15 মিনিটের মধ্যে দেবাত্মা, তুষার এরা দুজনেই ডিরেক্টর ছিল, অ্যান্ড দীপক যে ইপি সে ছিল, নীরজও ছিল, কিন্তু এরা তিনজন মিলেই গল্পটা বলছিল। খুব এক্সাইটেড হয়ে 15 মিনিটের মধ্যে গল্প শোনালো আমাকে। আমি বুঝতে পারলাম যে অর্জুন মৈত্র উইল bring down a world of corruption, he will bring it down. So I had this clarity. So আমি বুঝতে পেরেছি he is the protagonist, he will go and bring down the system. পুলিশের চরিত্র তোমার বরাবরই খুব পছন্দের। এখানে পছন্দ অপছন্দের কোনো ব্যাপার, এখানে শুরুই হয়েছে ফেথ থেকে একদম। এখানে আমার আচ্ছা, কাছে আমি একটা চয়েসই জিনিস ছিল জানতে না। চাইছি, একটু আগে বললে যে নীরজ তোমাকে আগেও অনেকগুলো অফার করেছে, তুমি সেগুলো অনেক ক্ষেত্রে তুমি করোনি। খাকির ক্ষেত্রে তুমি গল্প না জেনে, নেটফ্লিক্স প্ল্যাটফর্ম না জেনে তুমি হ্যাঁ করে দিয়েছিলে। এই যে ইনস্টিংক্টের কথা তুমি এর আগে একবার অনেক দিন আগে আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলে, এটা কি ইনস্টিংক্টের থেকেই? মানে অনেকবার তাই হয়, হ্যাঁ, অনেকবারই গাট ফিল বলে যে হ্যাঁ দিস ইজ সামথিং নাইস, দিস ইজ সামথিং গুড। মানে নীরজের যে বলার যে ধরনটাও ছিল, হ্যাঁ, just do it. আমার আইকিউ তাই বলছিল, নোয়িং হেম, আন্ডারস্ট্যান্ডিং হেম, গোয়িং বাই মাই পাস্ট রিলেশন উইথ হেম, আমার মনে হয়েছিল যে এবারে নিশ্চয়ই কিছু একটা আছে, হয়তো হি ইজ পুটিং ইট লাইক দিস। আচ্ছা ইয়া, আচ্ছা, আমরা শুরুতে যখন শুরু করলাম, এই যে আমরা বললাম, তোমার ইন্ট্রোডাকশনেও বললাম যে সুপারস্টার জিৎ, এই যে স্টার, সুপারস্টার, মেগা স্টার, এই তকমাগুলো কে কাকে দেয়? তুমি বলো না। আমার তো মনে হয় জনগণের দেওয়া উচিত তকমাটা। সবসময় কি তাই হয়? হাউ ডু আই নো? না, এটা বললে তো হবে না, এটা এড়িয়ে যাওয়া হলো। যে আমি জানতে চাই যে, মানে কেউ কখন স্টার হচ্ছে? আমার মনে হয় এখন আমি যে ম্যাচুরিটিতে দাঁড়িয়ে আছি, আমার কাছে ভালো কাজ করা ইম্পর্টেন্ট, কাজের দ্বারা মানুষের মনে জায়গা করাটা ইম্পর্টেন্ট। আগেও তাই ছিল, এখনও তাই আছে। বাকি এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের অ্যাক্টার্সদেরকে সেলিব্রেশন করার জায়গা তৈরি করে দিচ্ছে, সো লেটস বি এ পার্ট অফ ইট, নো, লেটস এনজয় ইট। If somebody is a superstar, somebody is mega star, or somebody is XYZ star. না, এটা আমরা মিডিয়াতে এতদিন থেকে না বুঝতে পারিনি এটা, একটু। So we should celebrate it. No, you also celebrate it. Let media celebrate it. Let people celebrate it. Let everybody celebrate their stars, no? So what is the problem in that? না, প্রবলেম নেই, আমরা বুঝতে পারি না আমরা যখন লেখার সময় কার আগে কোন প্রিফিক্সটা বসাবো। মানে এটা তো একটা মাপ হয় না, যেমন শেয়ার মার্কেট আমি বুঝতে পারি যে কোনটা উঠছে, কোনটা নামছে, কোনটা কি হচ্ছে, মানে এইটা আমরা ঠিক আমরা জানতে চাইছি একটু। ওটা নামার সাথে কারুর স্টারডামের খুব একটা তফাৎ পড়ে না, দো ফ্রাইডে ডিসাইডস, বাট স্টিল একটা জার্নির পরে when you can go wrong with your films, but it is একটা পয়েন্ট অফ টাইমের পরে it is not only about your films, it is overall aura. ফিল্ম আজকে নয় কালকে বাউন্স ব্যাক করতেই পারে। একদম। Okay, just one right film, one good film, you will see dynamic changes. It can be Kamal Hassan in Vikram, it could be Gadar, like Sunny Deol in Gadar, or it could be like anybody, or Tom Cruise in Mission Impossible, anybody. Yeah. তোমার ক্ষেত্রে যেটা আমাদের মনে আছে, একটা বিশেষ ছবির আগে সম্ভবত প্রোডাকশন হাউস থেকে যে প্রযোজক, সেই বলেছিল সুপারস্টার। ছেড়ে দিন, আমরা কেন সুপারস্টার এগুলো নিয়ে পড়ে আছি? না না, আমাদের একটু জানতে ইচ্ছে করছে, মানে আমরা ডিপার্টমেন্টে নিয়ে আলোচনা করছিলাম যে বলছে যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে যেটা বললো যে দর্শক বলবে সুপারস্টার, মেগা স্টার, পাওয়ার স্টার, আমরা তারকাদের নিজেদেরকে বলছি, জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, বারবার করে দর্শকদেরকে বলা হচ্ছে। বাট যদি কেউ নিজেকেও বলে তাতে মানে as long as people are convinced they are accepting it, what is the problem there? Like, না, প্রবলেম কিছু নেই, আমি জাস্ট আমার জ্ঞান বৃদ্ধির জন্য জানতে চাইছিলাম। হ্যাঁ, আমার মনে হয় আমাদের সেলিব্রেট করা উচিত যে there are so many stars, superstars. অমিতাভ বচ্চন কি স্টার? মানে একটা পয়েন্ট অফ টাইমের পরে না এগুলো ম্যাটার করে না। টুডে অলসো অ্যাট মাই ম্যাচুরিটি ডাজ নট ম্যাটার whether you write star or you don't write superstar or mega star or whatever. But অমিতাভ বচ্চন আজকের দিনে হি ইজ বিয়ন্ড এভরিথিং, নো, হি ইজ, মানে ওনার জন্য স্টারডামের ট্যাগ খুঁজে পাওয়াটা মুশকিল আছে যে অমিতাভ বচ্চনকে কি ট্যাগ দেওয়া হবে। ওকে, সো হি ইজ বাপ অফ অল স্টার্স ইন আ ওয়ে।
আচ্ছা yeah, so Amitabh Bachchan for me is like that. আচ্ছা Shah Rukh Khan for that matter, he's also one of those stars, like he's a Badshah star, like he's one of the top stars. He's one of the special child. না সাউথ ইন্ডিয়ার ফিল্মে যেমন রেবেল স্টার, তারপরে ধরো Yeah, so they celebrate. No, that's what I'm trying to say. ওটাই আমি বলার চেষ্টা করছি যে সাউথে যেরকম এক একটা আমি সাউথ ইন্ডাস্ট্রি থেকে প্রথম কাজ করে এখানে যখন এসেছিলাম তখন এখানে 98 এ না না 2001 এ আমার রিলিজ হয়েছিল ফিল্ম, 2002 তে সাথী। আচ্ছা হ্যাঁ, তুমি এত পেছনে যেও না। ওকে, সো বেসিক্যালি আমি যখন এসেছিলাম তখন সাউথ ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শিখে এসেছিলাম আমি, অনেক নলেজ নিয়ে এসেছিলাম যেগুলো এখানে আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে, অনেকগুলো জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। বাট জাস্ট লুক এট সাউথ, নো দে সেলিব্রেট, নো মানে রকিং স্টার হোক, রেবেল স্টার হোক, এই স্টার হোক আর ওই স্টার হোক, দে সেলিব্রেট। So nobody puts down everybody. So for আমার রিকোয়েস্ট তোমাদের কাছেও থাকবে যে ডোন্ট ট্রাই টু ডিকোড ইট যে কেন কি আছে না আছে, জাস্ট সেলিব্রেট। আচ্ছা ওকে ফাইন। তুমি সাথী বলতে একটা জিনিস মনে পড়লো আমাদের, সেটা হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিতে বক্স অফিস নিয়ে আমরা প্রচুর জিনিস দেখছি। সাথী যে সময় মানে 2002 সালে সাথী রিলিজ করেছিল, এবং সাথী সেই সময় যা বক্স অফিস কালেকশন সাথীর ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে কোনো বাংলা ছবির কি এই লেভেলের বক্স অফিস হতে পারে? ফুটফল ওয়াইজ না, হতে পারে না। ফুটফল ওয়াইজ তার একটা কারণ তো আমাদের সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে। হতে পারে না, আর সেটা বলবো না, সেটা কারণ। যে কোনো জিনিস হয়ে যেতে পারে এমন কিছু নয়, বাট এখনো অবধি হয়নি। এখনো অবধি গত 20-22-25 বছরের মধ্যে আমার থেকে বেটার বলতে পারবে দ্য প্রডিউসার্স অফ দ্য ফিল্ম। আমার আন্দাজ হচ্ছে বিকজ আমরা ওই এক একটা সাকসেসের সাউন্ড এক এক রকম হয়, তো সাথীর সাকসেসের যে সাউন্ডটা ছিল না, সেই সাউন্ডটা আমার মনে হয় আজ অব্দি ওরকম সাউন্ড আমি কোনো সিনেমারই পাইনি। বাংলা ছবির ক্ষেত্রে হ্যাঁ, একটা রেনেসাঁ হয়েছিল, একটা লাইক দর্শক ঘুরে দাঁড়িয়েছিল, মানুষ হঠাৎ করে নতুন অক্সিজেন খুঁজে পেয়েছিল। ইট ইজ নট বিকজ আই ওয়াজ আ পার্ট অফ ইট, আই এম সেইং আই ওয়াজ আ পার্ট অফ ইট, বিকজ দ্য ফিল্ম ইটসেলফ ওয়াজ সাচ আ বিউটিফুল ফিল্ম। দ্য কন্টেন্ট, দ্য স্টোরি, গান, স্টোরি, এত ভালো লাভ স্টোরি, এত সুন্দর লাভ স্টোরি। তো ওরকম স্টোরি বা ভালো তোমরা স্টোরি, তখন ফ্রেশ একটা নতুন প্লেয়ার তখন ইন্ডাস্ট্রিতে, and love story মানে ফ্রেশ নিউ কামার্সদের ইয়াং লাভ স্টোরিজ তো ইয়াং ছেলে মেয়েদের সাথেই ভালো লাগবে। আমার সাথে ম্যাচিওর লাভ স্টোরি, টুডে আই ক্যান ডু ম্যাচিওর লাভ স্টোরি, আই ক্যানট ডু আ কলেজ গোয়িং লাভ স্টোরি। যেটা সাইয়ারার ক্ষেত্রে এবারে এখন রাইট। তো ওই ইউথ একটা আলাদা কানেক্ট থাকে না, একদম ইয়াং লাভ স্টোরি, ইউথ লাভ। আমার মনে হয় আমার তো ঝাড়গ্রামে বাড়ি, আমাদের ওখানে সিনেমা হলে সাথী দেখানো হচ্ছিল প্রায় 200 দিনের কাছাকাছি। আমাদের যে সিনেমা হলের যিনি মালিক ছিলেন তাকে একটা মারুতি গাড়ি দেওয়া হয়েছিল সেই সময়। আমার এটা খুব, তুমি তখন গেছিল ঝাড়গ্রামে মনে হয়, তুমি তখন হল ভিজিট মানে তোমার তখন শুরু হয়েছিল সেই সময়। করতাম, সেই সময় করেছিলাম অনেক। তো এখন হ্যাঁ বল। বোম্বেতে কাজ করছো এখন, বোম্বেতে তো উই নো দ্যাট ধর একটা পার্টিকুলার অর্গানাইজেশন আছে যারা প্রপার বক্স অফিস ফিগার দেয়, কলকাতায় সেটা নেই। অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, তোমার কি মনে হয় সেটা কলকাতায় থাকা দরকার? হলে ভালো হয়, কিন্তু কেউ কি অনেস্টলি দেবে সেই ডেটাটা? না, ন্যাশনাল প্লেক্সের ডেটা তো চলেই আসে, ন্যাশনাল প্লেক্সের ডেটা তো যা আমাদের এই সিঙ্গেল স্ক্রিনের যে সিঙ্গেল স্ক্রিনের ডেটা আই রিয়েলি ডোন্ট নো যে অরিজিনালটা কিভাবে পাওয়া যেতে পারে। আর একটু ক্লোজারও যদি এসে যায়, নাথিং, নট আ প্রবলেম। অনেস্টলি বলছি, মানে আমরা এক এক সময় এমন একটা ফিগার দেখি যেটা সমস্ত যতগুলো শো পেয়েছে, যতগুলো সিটস মাল্টিপল বাই 150 যদিও করি, তাতেও ওই ক্যালকুলেশনটা বসে না ওর সাথে। মানে এটা কেন? I don't know. বক্স অফিস বাড়িয়ে বলে লাভ কি হয়? ওই মানে বক্স অফিস নাম্বারস নিয়ে কথা বলা, I am not the right person. না, তুমি তো প্রোডিউসার। No, I'm a producer, but I'm not into numbers game. আমি এখানে ট্রাস্ট মি, I have not come here. তোমরা যদি দেখো যেই ধরনের মানে এই যে তোমরা বলো না একপন্থী ফিল্ম, মানে ওই কমার্শিয়াল সিনেমা হোক বা নিজের এক ধারাটাকে ধরে রাখা, ওটাকে নিয়ে চলা, ইট ইজ বিকজ আই বিলিভ ইন দিস অ্যান্ড গ্লোবালি ইট ইজ বিন বিলিভড। আমি একা বিলিভ করছি না, আর ওটার মানে আমি জানি দ্য রিস্ক ফ্যাক্টর ইজ মোর এই মার্কেটের মধ্যে, বাট গ্লোবালি যদি তুমি দেখো যে নো, ইটস নট আ রিস্কি, ইট ইজ দ্য মোস্ট সেফেস্ট প্লেস টু ডু, সেফেস্ট জনরা টু ওয়ার্ক উইথ। যে আই এম নট ট্রাইং এনিথিং নিউ পার সে, আই এম নট ট্রাইং নিউ, বাট লাস্ট কয়েক বছরে তোমারও এরকম অনেক ছবি এসেছে যেটা ইউ হ্যাড রিজনস টু সেলিব্রেট, কিন্তু আমাদের যতদূর মনে পড়ে হয়তো নিজেদের ইন্টারনাল ফ্র্যাটার্নিটির মধ্যে তুমি সাকসেসটা সেলিব্রেট করেছো, কিন্তু মিডিয়া ডেকে
হই হুল্লোড় করে সাকসেস পার্টি, কোট আনকোট সাকসেস পার্টি আমরা সেরকম দেখি। করেছি হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আমি তখন ট্র্যাক হারিয়ে ফেললাম, হ্যাঁ। আই হ্যাভ নট কাম হিয়ার টু অনলি মেক মানি পার সে, টু ক্রিয়েট আ লেগেসি অলসো। অ্যান্ড আজকের দিনে ইফ আই এম ব্লেসড টু বি দেয়ার ওয়ান অফ দ্য টপ অফ দ্য লাইন অ্যাক্টার্স অফ দিস ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য এ-লিস্টার্স অফ দিস ইন্ডাস্ট্রি, তখন আমি মনে করি আমার একটা দায়িত্ব পড়ে, যেখানে আই শুড সেট অ্যান এক্সাম্পল, যেটা ফিউচার জেনারেশন যারা আসবে তারা বলবে যে ইয়েস, ইজ সেট সাম এক্সাম্পলস উইচ উই হ্যাভ টু অ্যাচিভ অর ওভারপাস দোজ এক্সাম্পলস। একটা রাস্তা দেখিয়ে গেছে যে রাস্তাটায় স্টিক করে থাকতে হয় কিভাবে। হ্যাঁ। সো দের আর টাইমস ওয়েন উই লুজ মানি অলসো, দের আর টাইমস যেখানে ফিল্ম আন্ডার পারফর্মও করে। ওকে, হতেই পারে। ইয়া, বাট কেউ বলতে পারে না কোন ছবি আমাদের চেষ্টাটা বা ধারাটা সেটা থেকে সরে যায়নি। এখন সেখানে এসে সেটাকে যদি লোকে ফলো করে, এখন যেটা তোমরা বলছিলে, আমি এক্স্যাক্টলি ওই প্রশ্নটা আসছিলাম, যে বিশ্বাসটায় তুমি একদম বরাবর ছিলে, সেখান থেকে কিন্তু ইন্ডাস্ট্রির আমি বলবো 90% ইন্ডাস্ট্রি পার্সন ওখান থেকে শিফট করে গেছিল, তারা অন্য ধরনের ছবি বানাতে শুরু করেছিল। আমি আলাদা কিছু, হ্যাঁ বলো, তারপরে হ্যাঁ শুরু করেছিল, তারপর আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবিগুলোও কিন্তু বাজেভাবে ওয়ার্ক করতে শুরু করলো এবং তারা আবার মেন স্ট্রিমে ফিরে এলো, এবং সেখানে দু একটা ছবি চলেছে, দু একটা ছবি চলেনি। তুমি তোমার বিশ্বাসে এক জায়গায় স্থির ছিলে। এই যে কনফিডেন্স বলো বা এই যে ভাবনার রিজিডিটি, যেটা এইটা কোথা থেকে এসছে, মানে এই চরিত্রটা কোত্থেকে তৈরি হয়েছে? সিম্পল, এটার জন্য আলাদা, মানে এখানে আলাদা কিছু ট্রাই করে যাচ্ছিল লোকজন, আমি জানি না কেন, বাট গ্লোবালি তো মেইন স্ট্রিম স্পেসই ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি ড্রাইভার্স হয়, রেসপেক্টিভ ইন্ডাস্ট্রি ড্রাইভার্স হয়। তো সেখান থেকে আমরা সরে যাচ্ছিলাম, বেশিরভাগ মানুষ সরে যাচ্ছিল, যার ফলে আমার জন্য একা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। আর একটা মার্কেটের মধ্যে যদি বছরে বা একটা বা দুটো যদি ছবি আসে, তাহলে মার্কেট ক্যানট রান, দ্য ইন্ডাস্ট্রি ক্যানট রান। থ্যাঙ্কফুলি এখন অন্য লোকেরা সবাই মেন স্ট্রিম সিনেমা আবার ফিরে আসছে, করছে। আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। আমি জানি যে এরকম যদি 10টা ছবি বছরে আসে, তাহলে মার্কেটটা আবার বড় হবে এবং এক্সিবিটার্সদের জন্য ওদের কনফিডেন্সটাও বাড়বে। তারাও জানে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের পরপর সিনেমা আছে, তখন অন্য ভাষা, অন্য এদিক ওদিক রিলাই করতে হবে না, ওদেরকে ডিপেন্ড করতে হবে না। ওকে, দেয়ার হ্যাজ বিন টাইম, আগেও হয়েছে যে বড় এ-লিস্টার বলিউড ফিল্ম এসছে বা হলিউড ফিল্ম এসছে, তার সাথে বাংলা এ-লিস্টার ফিল্ম যখন এসছে, যথেষ্ট ভালো ব্যবসা করে গেছে পাস্টে মেইন স্ট্রিম স্পেসের মধ্যে। বাট একটা সময় বাংলা মেইন স্ট্রিম থেকে সরে যাচ্ছিল মানুষজন, আমার কাছে সেটা ব্যথার বিষয় ছিল। কিন্তু তুমি সেটা কখনো বাইরে কোথাও বলনি যে তুমি তোমার বিশ্বাসটা যে জায়গায় রেখেছিলে, কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রি আবার সেদিকেই এলো। এটা ভেতর থেকে খুব হ্যাপি লাগে, এটা তুমি বললে অলরেডি। বাট এটাই হওয়ার ছিল, আজ নয় কাল এটা হওয়ার ছিল। আর এটা যদি এখনো যদি না হয়, এটাও এখনো যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে ইন্ডাস্ট্রি শ্রিঙ্ক করে যাবে, শ্রিঙ্ক করে ইন্ডাস্ট্রি এমন একটা সাইজে গিয়ে পৌঁছাবে যেখানে আর কারুকে এক্সাইট করবে না এই ইন্ডাস্ট্রিটা। আউটসাইডার্স তো ছেড়ে দাও, ইন্ডাস্ট্রি উইদিন। তুমি যেখান থেকে বলছিলে তুমি বরাবরই কাজটা করে যাচ্ছিলে, হিট ফ্লপ এগুলো না ভেবে, তোমার ছবিগুলো কিন্তু সেই অর্থে, ধরো আমি চেঙ্গিজের কথা বলতে পারি বা ধরো তোমার রাবণের কথা বলতে পারি, সেই ছবিগুলো হয়তো বক্স অফিসে সেভাবে সফল হয়নি। তোমার এক্সপেকটেশন বা তোমার ছবি আগে যা পারফর্ম হয়েছে, তার 3 বছর পরে অন্য লোকেরা ওই ধারার সিনেমাগুলো বানানো হচ্ছে, এটাই তো সাফল্য। গুড, অ্যাবসলিউটলি, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি তো বললাম যে আমি বক্স অফিস নাম্বার, সবসময় টাকা রোজগার করার জন্য সিনেমা বানানো হয় না, অনেক সময় রাস্তাটা তৈরি করেছে, সেখানে এখন গাড়ি চলছে, ফেরারি চলছে এখন। এই যে সাকসেস পার্টির কথা বলছিলাম, হ্যাঁ, এই যে এখন আমরা দেখি একটা ছবি 10 দিন চললেই সাকসেস পার্টি। 10 দিন কেন, শুক্রবারে ছবি রিলিজ করেছে, রোববার সাকসেস পার্টি। টেক অন দিস, মানে সত্যি কি আমরা সাকসেস, মানে এখন আমাদের কি সেলিব্রেট করি আমরা ওখানে? মানে কারা করছে, কে করছে আমি জানি না, বাট আমি সেদিন যেদিন আমার মনে হয় যে হ্যাঁ আমার ফিল্মটা সত্যি ইম্প্যাক্ট করেছে, সত্যি সাকসেসফুল, মানে ইন টার্মস অফ যেটাকে সাকসেস বলা হয়, যেটাকে বলা হয় যে হ্যাঁ যেই টাকাটা লুকডি করা হয়েছে সেই টাকাটা ফেরতে কিছু প্রফিট ঢুকেছে, তার মানেই একটা সাকসেসের ছাপ দেখেছে, সেদিন আমিও পার্টি থ্রো করবো। আমারও লোককে খাওয়াতে, আপ্যায়ন করতে ভালো লাগে আমারও। আচ্ছা, যেটা একটা কথা বলো, ফ্রম ইউর আর্লি ডেজ being a cable TV operator বা বিল্ডিং ম্যাটেরিয়ালস সাপ্লাই করা থেকে আজকে সুপারস্টার অফ দ্য ইন্ডাস্ট্রি, তুমি অনেক কিছু দেখেছো। তো লাস্ট 2-3 বছরে যে কোনো কারণেই হোক, তোমার বাংলায় যখন ছবি সেরকম বক্স অফিস সাফল্য পাইনি, আমি বক্স অফিস সাফল্যের কথা বলছি, নিজেকে কিভাবে মোটিভেট করতে? ওকে, একটা লাইন আছে, অনেকভাবেই আছে, আই রিড চ্যাপলিন, আই রিড বিবেকানন্দা, অ্যান্ড আই থ্যাঙ্কফুলি হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি অ্যারাউন্ড মি। তো যার ফলে আমাকে কাজের জায়গাটাকে আমি অতটা সিরিয়াসলি কোনোদিন নিও নি। আমি জানি যে কাজ উপার্জনের জায়গা,
ওকে, আজকে 10 টাকা উপার্জন করছো, কালকে 1000 টাকাও করতে পারো, আগামী দিনে 5 টাকাও করতে পারো। দ্যাট ভ্যারিজ অলওয়েজ। বাট যেদিন 1000 টাকা রোজগার করে নেবে সেদিন তুমি জানো যে হ্যাঁ 2-4 বছর ম্যাটার করবে না। বাট মোর ইম্পর্টেন্টলি উই অল নো that every phase it comes with an expiry date. ये वक्त गुजर जाएगा, that is the most motivational line I know of. ये वक्त गुजर जाएगा। কোনো সময়ই কারো কাছে চিরস্থায়ী থাকে না, ভালোও নয় খারাপও নয়। সো আই নো ইফ ইট ইজ আ তুমি ব্যাড আমার টাইম। প্রশ্নগুলোর উত্তর আগে আগে দিয়ে দিচ্ছ। আমার এই প্রশ্নটা ছিল তোমার এই যে ফিলোসফিক্যাল ইন্টারভিউ যেটা আমরা দেখলাম, যেটা একটা ন্যাশনাল চ্যানেলে মানে ইউটিউবেই এসছে, কিন্তু আমরা সবাই দেখেছি, এত ডিপ ফিলোসফিক্যাল কথা তুমি সেখানে বলেছো। এই দর্শন তোমার জীবনে কোথা থেকে এলো? জীবনযাত্রা এবং ফ্যামিলি, মানে পড়াশুনো নিশ্চয়ই তার মধ্যে একটা ফ্যাক্টর। অফ কোর্স পার্ট অফ লাইফ। ইয়া, জীবন থেকে এত কিছু শেখা। যে পড়াশোনাও অল্প স্বল্প অবশ্যই থাকে, করেছো। হ্যাঁ কিছু তিনটে ধরনই আছে শেখার না, দেখে পড়ে শুনে। ঠিক ঠিক ঠিক। সো ওই কিছু দেখেছি, কিছু তুমি ওই পড়েছি, জাগলিং নিয়ে যে কথাটা বলেছো, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমি একবার চাই আমাদের দর্শকদের তুমি সেটা বলো, রিপিট করাবে তুমি? একবার রিপিট করাতে চাই আমি এটা, মানে আমার খুব ভালো লেগেছে। প্লাস তার সাথে ইগোর সম্বন্ধে যে কথা তুমি বলেছিলে, এই দুটো আমার বাট খুবই রিপিট ভালো করাচ্ছে লেগেছে। কেন আমাকে? তুই না, আমি সেই শুনি, সেই একটু ক্লিপটাই লাগিয়ে দিতে পারো, ওখান না থেকে না না চেপে না, নিয়ে গেলে পারি না পারি না পারি না। সি বেসিক্যালি কেউ একজন বলেছে দ্য রিমেম্বার লাইফ ইজ লাইক আ 5 balls ইউ আর জাগলিং উইথ। হোয়াট আর দোজ 5 balls? Work, family, friends, health and spirit. He says that remember work is made of a rubber, it's a rubber ball, and family, friends, health and spirit, these are made of glass balls. When you're juggling with these 5 balls, be careful with those 4 glass balls. Rubber ball will always bounce back. Glass balls will always break, scuffled, get cracked, or it can break also. It will never come back the same, but the rubber ball will always bounce back. The harder it falls, harder it bounces. তো এই জন্য আমি কাজের জায়গাটাকে আমি ওইভাবেই নিই যে আমি জানি যে আজকে লো আছে, কালকে আবার হাই হয়ে যাবে। হাই হলেও अगेन ना कामयाबी को कभी दिमाग में लेनी चाहिए, ना नाकामयाबी को दिल में लेनी चाहिए। ওকে, দুটোই ইম্পর্টেন্ট আছে। ঠিক ঠিক তো ফেলিয়ারটাকেও হার্টেও নিতে নেই। মানে অনেকেই আছে যারা ফেলিয়ারের সাথে হতাশ হয়ে আর কি মোটিভেটেড কাজ করাটাই বন্ধ করে দেয় বা অন্য পথে মোটিভেটেড হয়ে যায়, সেটা নয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ইগো নিয়ে। এটা প্লিজ তুমি একটু বলো, এটা ইগো যে তোমার ইগো নিয়ে কথা হয়, তুমি ইগোটাকে একটা ব্যাখ্যা করেছো, সেই ইগোর ব্যাখ্যাটা একটু শুনি। তুমি তো শুনেছো, সেটা তো আমি লিখে দিতে শুনেছি, পারো। আমি না, আমার যারা ভিউয়ার, যারা রিডার, তারা শোনেনি, হয়তো বা শুনেছে। আমি তোমার মুখ থেকে একবার শোনাতে চাই। আমি বলি যে ইমাজিন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি বা তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, পেছনে একটা ওয়াল আছে, এখানে একটা সোর্স অফ লাইট আছে। এই লাইটটাকে ইমাজিন করো সাকসেস। তোমরা শুনেছো এটা? না, দেখেছো, এই জন্যই বলতে বললাম। ওকে, জাস্ট বাংলার ইমাজিন, দর্শকদের জন্য ধরে নাও কিছুক্ষণের জন্য এই লাইটটা হচ্ছে সাকসেস, তোমার অ্যাচিভমেন্টস। আর এই লাইটের সোর্সটা যখন তোমার উপরে পড়ছে, তখন পেছনে ওয়ালে একটা শ্যাডো দেখা দেয়। তো যত তুমি অ্যাচিভমেন্টস তোমার বাড়তে থাকবে, সাকসেস বাড়তে থাকবে, তুমি লাইম লাইটের কাছে আসতে থাকছো, সাকসেসের কাছে আসতে থাকছো। জাস্ট ইমাজিন দিস অ্যাজ এ লাইম লাইট অলসো। যত তুমি এই লাইটের কাছে আসতে থাকবে, তত ওই দেয়ালে পেছনে যেই শ্যাডোটা দেখছো তত বড় হতে থাকে। ওকে, অ্যান্ড মানুষ বেশিরভাগ সময়, যেহেতু কথা আছে না, সাকসেস ইজ আ লাউজি টিচার, ইট সিডিউসেস স্মার্ট পিপল থিঙ্কিং দ্যাট দে কান্ট লুজ। তো অনেক সময় সেই স্মার্ট লোকেরাও ভাবতে শুরু করে দেয় যে ওয়ালের মধ্যে যে ইমেজটা দেখছি সেটা হচ্ছে আমি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইস, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দ্য ইগো ইজ। তুমি লাইটটা সরিয়ে দাও, তোমার সাকসেস, তোমার অ্যাচিভমেন্ট সব সরিয়ে দাও, ইউ আর হোয়াট ইউ আর। সো দিস ইজ ইগো। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই যে তোমার আরেকটা কথা বলা হয় যে যেটা তুমি ফলো করো, যে মিডিয়া বাইট অ্যান্ড অল, সেটা একটা দিকে, আর একটা দিক হচ্ছে ইন্ডাস্ট্রির কোনো অনুষ্ঠানে তোমাকে সেরকম পার্টিতে তোমায় দেখা যায় না, কোনো প্রিমিয়ার, কোনো স্পেশাল স্ক্রিনিং, কোনো সেলিব্রেশনে দেখা যায় না। প্রেমিয়ারে আমি দু যাই একবার না, দেখা গেছে, recent past দু একটা প্রেমিয়ারে দেখা আমি যাই না। আমার মিথ্যে কথা বলতে ভালো লাগে না। এক এক সময় ছবি ভালো না লাগলেও আমাকে বলতে হয়। দরজা খুঁজতে হয় আমি কোথা দিয়ে পালাবো, যাতে মিডিয়ার কোনো ক্যামেরা ফেস না করতে হয়। তো এক সময় হয়েছিল, সেই পেছনে এক্সিট গেটটা আমি সবসময় খুঁজে পেতাম না, আমাকে ক্যামেরা ফেস করতে হতো। তখন আমি মিথ্যে কথা বলতে পারতাম না, আমাকে কেটে পড়তে হতো। আমি যে কোনো একটা বাহানা করে বেরিয়ে যেতাম। এবং সেখান থেকে মিডিয়া ভাবতো তুমি তো সেটাকে হয়তো অনেকে ভেবেছে যে না অ্যারোগেন্ট, আর আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারতাম না, কারণ আমার নিজের ডিগনিটি আর ইন্টিগ্রিটিতে লাগতো যে আমি মানে জানি, বুঝতে পারছি আমার পছন্দ হয়নি, তবু আমি জাস্ট লোক দেখানোর জন্য বলে আছি, সেটা আমার দ্বারা হতো না। এই জন্য আমি এখানে যাই না, প্রিমিয়ারে যাই না। কিন্তু বাকি পার্টিতে আমি যাই তো, মাঝে মাঝে তো যাই। কোথায় লাস্ট কবে গেছো? সেরকমভাবে দেখা যায় না। যাওনি?
লাস্ট পার্টি আমাকে মানে যেখানে ইনভাইট করা হয়েছে সেখানে আমি প্রায় চলে যাই, বাট এখানে দেবের 20 বছরের যে সেলিব্রেশন হলো, হ্যাঁ ওটাই তো দেখা গেল। আমার বলতে খারাপই লাগছে আমার ইনভাইট করা হয়নি, বাট সে কি? yeah I was not invited, so I did not go there, but it was more of a trailer launch than হ্যাঁ, দ্যাটস ট্রু। yeah, more of a trailer launch, but I was not ট্রেলার invited. তো তোমার 3 মিনিট Yeah, but I was not invited also. আচ্ছা, এই প্রসঙ্গ না, একটা অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে তোমার কথার সূত্রেই বলছি, সেটা হচ্ছে আমরা দেখছি যে কিছু কিছু সময় বলিউডের কোনো বড় ছবি যখন রিলিজ করে এবং টলিউডের তখন বড় স্টারের কোনো ছবি রিলিজ থাকে, তখন একটা কনফ্লিক্ট দেখা দেয়। কনফ্লিক্টটা কি না, এখানকার স্টারেরা বলতে শুরু করে বলিউড আমাদের সব শো কেড়ে নিয়েছে, আমরা কোনো শো পাচ্ছি না। বলিউড আর এখানকার জন্য যখন হ্যাঁ, যখন একসাথে হয়। আমি রিসেন্ট পাস্টে ওয়ার 2 এর কথা বলতে পারি। ওয়ার 2 এর সময় এটা হয়েছিল এবং তখন বলা হচ্ছিল যে টলিউডের সমস্ত শো নাকি দিয়ে দেওয়া হচ্ছে বলিউডকে, এবং বলিউড থেকে নাকি ইনস্ট্রাকশন এসছে যে হিন্দি ছবি চললে বাংলা ছবি চালানো যাবে না, ওই হলে কোনো শো কোনো শো চালানো যাবে না। যদিও আমরা প্রত্যেককে প্রশ্ন করেছি, আমরা বলিউডের ডিস্ট্রিবিউটরকে প্রশ্ন করেছি, কেউ কোনো চিঠি, এখানকার ইন্ডাস্ট্রিরও কোনো লোক কোনো এমন লিখিত নির্দেশ দেখাতে পারেনি যেখানে লেখা আছে যে বলিউড ডিক্টেট করছে যে টলিউডের বাংলা ছবি চালানো যাবে না। কোথাও ছিল না এটা। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, সেই টলিউডের স্টারেরাই যখন তাদের ছবি রিলিজ করে এবং আশেপাশে আরও অনেক ছোট ছোট প্রযোজকের ছবি থাকে, তখন সেই প্রযোজকদের ছবিগুলোকে গিলে ফেলা হয়, তাদের কোনো শো দেওয়া হয় না। আগে কি বলা হয় যে সেই সময় বলা হয় যে হল মালিকের লাভের দিকটা তো দেখতে হবে, হল মালিক সেই ছবিই চালাবে যেই ছবি বেশি লাভজনক হবে। এই দুটো যে ভাবনা, এই দুটো ভাবনা কেন? দুটো ক্ষেত্রে দুটো ভিন্ন অবস্থান কেন? এবং এটা তো সত্যিই কখনো হয় না। এর আগেও আমরা শুনেছি যে নাকি বলিউড থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ কোনো লিখিত নির্দেশ কখনো দেখাতে পারেনি। বলিউড থেকে বলিউড থেকে যে নির্দেশটা টলিউডে এসছে, টলিউডের কোনো মানুষ দেখাতে পারেনি। তারা কিন্তু মিডিয়াতে বাইট দিচ্ছে যে বলা হচ্ছে নাকি হিন্দি ছবি চললে বাংলা ছবি চলবে না, চালানো যাবে না। তারা মিডিয়াতে ফলো করে বলছে, মিডিয়া সেগুলো দেখাচ্ছে। না, এটা তো নেই, তো এরকম তো কিছু নেই তো হিন্দি ছবি চলে। আমরা প্রশ্ন করেছি সাথে কৌশিকদা যেটা বলছে, আজকে একটা ছোট বাংলা ছবি, সহজ পাঠের গল্প রেইনবো জেল, যেটা পরবর্তীকালে দর্শকের কাছে পৌঁছেছে, তখন তারা যখন শো পাচ্ছে না, তখন তো আমরা ইন্ডাস্ট্রির কাউকে যারা এটা নিয়ে ভয়েস ওপিনিয়ন করছে, তখন তাদেরকে দেখি না যে তারা এই ছোট ছবিগুলোর জন্য বাউচ। আমি না, ভালো ছবি খারাপ ছবি তখন তো রিলিজের আগে বোঝা যায় না কোনটা ভালো ছবি কোনটা খারাপ। তো ফর দ্যাট এই প্রশ্নটা এক্সিবিটারসদের কাছে যাওয়া উচিত তোমাদের, যে এই ডিসপ্যারিটি কেন রাখে ওরা? না, যাওয়া উচিত, সেটাই তো, মানে ওর ডিসপ্যারিটি রাখতে চায় না। দেখো, যারা এক্সিবিটার তারাও তো বিজনেস করতেই এসছে, ব্যবসা করতেই এসছে, তো তারা তো নিজেদের যেটা পছন্দের ছবি সেটা দেখাবেই, যেখান থেকে তাদের ব্যবসার এক্সপেকটেশন বেশি। আমি বাংলায় যদি ভালো কন্টেন্ট না বানাই, তারপর কাঁদুনি গাই যে আমার ছবি কেন দেখানো হচ্ছে না, সেটা তো ঠিক না। কিন্তু ভালো খারাপ তো পরে বোঝা যায়, আগে তো পরে বোঝা যাবে। আর একটা পারসেপশনে চলে তো, ইন্ডাস্ট্রি তো পারসেপশনে চলে। যে এক্সিবিটার সে মনে করছে ঋত্বিক রোশন আছে মানে আমার ছবি, আমার ব্যবসা দারুণ হবে, মনে করতেই পারে। হ্যাঁ, বাট নট নেসেসারি অলওয়েজ ওয়ার্কস। একদম। এবারে ওয়ার 2 তাই প্রমাণ, ওয়ার 2 কিন্তু চলেনি, বাংলা ছবি বেটার পারফর্ম করেছে। তো আমি বলতে চাইছি যেটা বাংলা ছবি, যেটা ঐক্যবদ্ধ হওয়ার যে কথাটা হয়, সেটা হিন্দি ছবি রিলিজ করার সময় কেন হয়? কারণ যখন শুধু পুজোর সময় বাংলা ছবি রিলিজ করে, তখন অন্য কোনো ছবি থাকে না। তুমি ইন্ডাস্ট্রির একটা মোডাস অপারেন্ডির কথা বলছো, আই এম নট আ পার্ট অফ দ্যাট মোডাস অপারেন্ডি। না, আমি তোমাকে আমি বাইরে থেকে, তুমি যখন দেখছো, তোমার ছবি রিলিজ ছিল না, তাই তোমাকে প্রশ্নটা করছি। যখন আমি বাইরে থেকে দেখছো, যখন আমাকেও সেই মানে পরিস্থিতিতে পড়বো, তখন যদি আমিও সেই সুবিধাটা পাই বাংলা সিনেমার জন্য, তো আই উড অলসো টেক ইট। না, মানে কোন সুবিধাটা? যে বাংলা সিনেমার ক্ষেত্রে শোকেসিং এর সুবিধা দেওয়া হচ্ছে। তো তারপরে যখন তুমি অন্য ছোট ছবি, তখন ছোট ছবিকে যাতে হল না পায়, তুমি সেটা কি করবে? তো তার উত্তরটা জিত দিতে পারবে নাকি এক্সিবিটারসরা দিতে পারবে? না, অবভিয়াসলি সবাই দিতে পারবে। আমি এক্সিবিটারসই দিতে পারবে, এক্সিবিটারসই দিতে পারবে। বলার চেষ্টা করছি, আমি নাম নিয়ে বলছি। ধরো ধূমকেতু যখন রিলিজ করলো, তখন ধূমকেতুর তরফ থেকে বক্তব্য পেশ করা হলো যে ওয়ার 2 বলছে যে আমাদের সব হল শো ওয়ার 2 নিয়ে নিচ্ছে, এবং ইয়াশ রাজ থেকে বলা হয়েছে ইফ ইউ প্লে ওয়ার 2 তাহলে ইউ ক্যান রান এনি আদার মুভি। আমরা ইয়াশ রাজকে ফোন করেছি। না, ইয়াশ রাজ বলেনি এটা। না, বলেনি। না, এটা বলেনি। আমি এক্স্যাক্টলি ওটাই বলছি। পুরো ম্যাক্সিমাম শোকেসিং চাইছিল হয়তো। সে সবাই চাইবে, খুব স্বাভাবিক, আমার ছবিও চাইবো। আমাদের কানে এলো যে এই যে একটা মিটিং হলো যে পুজোতে যে কটা বাংলা ছবি রিলিজ করবে, তারাও তখন, তাদেরও তো তখন ইউনিটি দেখানো দরকার। আজকে যখন যত কাণ্ড কলকাতাতেই একটা ছোট ছবি রিলিজ করছে, তাদেরও তো একটা তো গুরুত্ব পাওয়া উচিত।
কিন্তু তখন আমরা তখন দেখা যাচ্ছে যে- প্লেয়ার্স ইন দ্য মার্কেট যারা পুজোতে আসছে হুম। তাদের দাবি হচ্ছে তাদেরকে সব মেজর শোজ তো আমাদের ইন্ডাস্ট্রির লোকেদের একটু ইউনাইটেড হওয়া দরকার আছে, একে অপরের যখন দরকার পড়বে তখন একে অপরের পাশে দাঁড়ানোটা দরকার আছে। এটাই আমাদের এখান থেকে লার্নিং না, নেওয়া এটা উচিত। সবাই বলে কিন্তু করে তো কেউ না। আমি সেটাই জানতে চাইছি যে হ্যাঁ, বাট মানে আমিও তো এটা কেন রাইট হয় পারসন না? নই এটার উত্তর দেওয়ার, কারণ না ওই কমিটিতে আমি আছি, না ওই মিটিং এ আমি ছিলাম। তুমি তুমি হ্যাঁ। meeting এ, কখনো তুমি কেন মিটিং এ না, যাও? I was not been called for the meeting. I did not know about the meeting. কেন? I don't know. তুমি একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এই Oh, ইন্ডাস্ট্রি। am I that Toma- important? I don't think I'm so important. No. You think, thank you, but I don't think I'm so important. Important, yeah. না, এটা তো তুমি কিছুটা অভিমানের কথা বলছো। No, 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 no. I keep it very low. I'm pretty. হ্যাঁ, ভালো সম্পর্ক। অলসো পার্ট অফ দ্য মিটিং। এটা নিয়ে তোমার সাথে কখনো কথা হয়নি? হ্যাঁ, হয়েছে, মানে খবরাখবর নিতাম, কি হয়েছে না হয়েছে, কি আছে না আছে, আমি আপডেট পেতাম। না, আমাকে ডাকা হয়নি কোনোদিন মিটিং এ। আর তুমি অবশ্যই জিজ্ঞেস করা যায় না, আমাকে কেন ডাকা হয়নি? না, কাকে জিজ্ঞেস করা যায় না, না, আমি কিন্তু কি মনে হয় যে কেন ডাকা হয় না তোমাকে? কেন ডাকা হয় না? থ্যাঙ্কফুলি অ্যাটলিস্ট মানে আমাকে এই ধরনের উত্তর তো দিতে হবে না যে কেন জিনিসগুলো সিস্টেমেটিক হচ্ছে না, বাট শুনছি এখন সিস্টেমেটিক হবে, শুনছি এখন 50% শো দেওয়ার কথা তো বলেছেন, সিএম বলে দিয়েছেন। সিস্টেমেটিক করার জন্য অনেক চেষ্টা চলছে এখন, আমি শুনছি। অ্যান্ড যদি সিস্টেমেটিক হয়ে যায় আর তাতে যদি পুরো ইন্ডাস্ট্রির একটা র্যাশনাল ওয়েতে উপকৃত হয়, তাহলে এর থেকে ভালো জিনিস কি না, হতে পারে? সেটা অবভিয়াসলি উপকৃতরা তো তার নিয়ে কোনো কথাই হতে পারে না। এই যে 50% শো বাংলা ছবিকে দেওয়া হলো প্রাইম টাইমে, এটা কি ইন্ডাস্ট্রির একজন এত বড় স্টেক হোল্ডার হিসেবে তোমার মনে হয় যে সারা বছর বাংলা ছবি এত তৈরি হয়, যেখানে 50% শো বাংলা ছবি চালিয়ে এক্সিবিটরদেরকে সেই প্রফিটটা এনে দিতে পারবে? সেটার উত্তর ওরাই বেটার দিতে পারবে। যদি এখানে আমাদের দায়িত্ব নিয়ে ভালো ভালো সিনেমা বানাতে হবে, এটা আমাদের কাজ। এবং রিজনাল সিনেমা যে কোনো জায়গায় একটা ওখানকার কালচারের কারণে হোক বা সেন্টিমেন্টের কারণে হোক একটা এজ পায়, একটা অ্যাডভান্টেজ পাওয়া উচিত। ওকে, নালে রিজনাল ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না। এবং সেটা যদি এই অ্যাডভান্টেজটা পেয়ে যদি ইন্ডাস্ট্রি উন্নতি হয়, প্রোগ্রেসিভ একটা ইন্ডেক্স নেয়, তাহলে সেটাই তো সব আমরা চাই। না, এটা কি মনে হয় না যে ছবির মান নিয়ে আমরা যতটা ভাবিত তার থেকে বেশি শোয়ের সংখ্যা নিয়ে ভাবিত? ছবির মান নিয়ে কি আমরা অতটাও সত্যি সত্যি আমি ভাবি? কোন আমরার কথা বলছি না, আমি গোটা ইন্ডাস্ট্রির কথা আমার বলছি। কথা যদি বলো, তুমি আমার কথা বলো, আমরা ডেফিনেটলি কন্টেন্টটাকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছি। ওয়ার্ক করেছে কি করেনি, দ্যাটস এ ডিফারেন্ট। সেটা তো অবশ্যই, সেটা কারোর হাতে নেই। কখনো ওটা ওয়ার্ক কেউ করে, বলতে পারবে না। সবার ক্ষেত্রেই দেয়, সবার বড় বড় ক্ষেত্রেই। হাউসেস মানে কখনো ওয়ার্ক করে, কখনো ওয়ার্ক করে না। অবশ্যই। শুধু যশরাজেরও সাইয়ারা এত বড় হিট, তারপরে ওয়ার্ড টু একদম মুখ থুবড়ে পড়েছে, সেটা কিছু করেন। শোনা যাচ্ছিল যে তুমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবে বা করার প্ল্যান হচ্ছে, তোমার অনেকগুলো মিটিংও হয়েছে। এরকম কোনো? হ্যাঁ, আমার শিবর সাথে কাজ নিয়ে কথা মানে বছরে একবার দুবার করে হতেই থাকে। হ্যাঁ, বছরে সেটা হয়ে ওঠে না কেন? গল্প হয়ে তোমার ওঠে না, পছন্দ কোনো হয় না না? কোনো কারণে হয়ে উঠছে না। গল্প তোমার পছন্দ হয় না? হ্যাঁ, কখনো গল্প পছন্দ হয় না, কখনো শিবুকে পছন্দ হয় না। শিবুর কথাবার্তা পছন্দ হয় না কখনো, বাট এনিওয়ে, আচ্ছা। কখনো এরকম হয়, এক এক সময় হয় যে হ্যাঁ, বাট অন দ্য হোল যে ঠিক খাপে খাপ হয়নি। যদি মানে নাকি শিবুদা অভিনেতা হয়ে এখন নায়ক হয়ে তোমাদের কম্পিটিটর হয়ে এসছে? না, আমার মনে হয় না শিবু এই ইলিউশনের মধ্যে আছে কি হ্যাঁ আমাদের সাথে কম্পিটিশন করবে। আমার মনে হয় না। যদি থাকে দেন উইল টেক ইট আপ। আরে বাবা, উইল টেক শিবু অলসো। আচ্ছা, অরিজিৎ সিংয়ের সঙ্গেও শোনা গিয়েছিল, একটা খবরও বেরিয়েছিল তোমার একটা কাজের কথা হচ্ছে, হ্যাঁ। এটা কি ম্যাটেরিয়ালাইজ করছে? না, আমার হিন্দিতেও কাজের কথা চলছে, অনেকগুলো মানে ভালো হাউসের সাথেও কাজের কথা চলছে, এখানেও কাজের কথা চলছে। ইট ইজ জাস্ট দ্যাট অ্যাজ অফ নাও আমি শুধু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে ফোকাস করছি। এই ছবিটা করার ডিসিশন কেন? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আবার ভীষণ ভালো লেগেছে, গল্প ভালো লেগেছে, আমার চরিত্র ভালো লেগেছে। না, আমি এখানে একটা প্রশ্ন করি। এই যে বিপ্লবী অনন্ত সিংহের জীবন নিয়ে তো এই ছবি, এবং আমি যতটুকু জানি তাতে অনন্ত সিংহের জীবনটা শুরু হচ্ছে 1921-এ, যখন অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে সেই সময়। তারপরে গিয়ে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তার অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ধরনের ডাকাতি, এবং স্বাধীনতা উত্তর সময়ে তার ব্যাংক ডাকাতি করা, জেলে যাওয়া, এবং 1977-এ তার মৃত্যু। মানে এই যে দীর্ঘ সময়, এই পুরোটা কি সিনেমায় থাকবে? দেখো, বাট অনেকটা আমি জানতে চাই এখানে বড় জার্নি আছে, বড় জার্নি আছে, 50 বছর বড় জার্নি আছে, মানে ইটস কোয়াইট অ্যান আর্ক। আমার অনেকটাই ক্যাপচার করা হচ্ছে। তুমি যেটা বললে ওই 1920s থেকে শুরু করে 1970-র কাছাকাছি গিয়ে এই ফিল্মটাকে, তোমার তো তাহলে ট্রান্সফরমেশন অফকোর্স হিউজ। অ্যান্ড আমি
দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না যে এতটা চ্যালেঞ্জিং রোল আমি আমার লাইফে করেছি। তাই তো দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং রোল। 50 বছরের স্প্যান ধরা তো চারটিখানি কথা Yeah, না। yeah, এবং সেখানে একটা পার্ট আছে হাঙ্গার স্ট্রাইকের পার্ট, তার মানে তোমাকে ফিজিক্যালিও সেই জায়গায় তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে। না, ফিজিক্যালি ওই ট্রান্সফরমেশনটা আমরা ওই এই আমাদের যেই সিচুয়েশনের মধ্যে করতে হয়, ওই ট্রান্সফরমেশনটা করার সময় পাওয়া যাবে না, আচ্ছা, ভাঙা চোড়ার হ্যানা না, বাট আমরা সেটাকে যতটা পসিবল কিছুটা ফিজিক্যালি আর কিছুটা মেকআপের দ্বারা অ্যাচিভ করার আচ্ছা, চেষ্টা আচ্ছা, করব। বাট অন দ্য হোল অনন্ত সিংহর এই ক্যারেক্টার, তার জার্নি ভীষণ Fantastic, ভীষণ fantastic. এক্সাইট করেছে আমাকে। ফ্যান্টাস্টিক। এবং আমি এদের মতন মানুষের কথা যখন দেখি, পড়ি, শুনি, তখন আমি অবাক হই যে আমাদের শিরদাঁড়া, স্পাইন, ক্যারেক্টার, স্ট্রেংথ, পাওয়ার, কারেজ এগুলো নিয়ে কথা বলা হয়, ওদের যখন আমরা জার্নি দেখি তখন আমার মনে হয় যে আমরা কতটা পেছনে দাঁড়িয়ে আছি, একদমই আমরা তাই। নেই ওখানে, লাইনেই নেই আমরা। ওদের এরকম জার্নি মানে থাকে, এত এই excited সিনেমাটার লাগে। একটা এত বড় নাম, এটা হয়তো অনন্ত সিংহের জীবনটা যদি কেউ জানে তাহলে সে বুঝতে পারবে একদম অ্যাবসলিউটলি। যারা জানে না তাদের জন্যই বানানো বেসিক্যালি, আর যারা জানে তারা এক্সাইটেড হয়ে দেখতে আসবে যে দারুণ। হ্যাঁ কিভাবে তৈরি করেছে। আমি প্রশ্নটা হচ্ছে, তোমার সমস্ত সিনেমার নাম হয় এক অক্ষরে, হুম। বস, ওয়ান্টেড, এটাও আমি চেয়েছিলাম দিওয়ানা। অনন্ত হোক, এটা এটাও আমি চাইছিলাম অনন্ত নাম হোক। অনন্ত, অনন্ত, ভালো নাম তো। অনন্ত বা সিংহ, হ্যাঁ, সিংহ। হ্যাঁ দুটোর মধ্যে একটা, বা অনন্ত সিংহ নামটা খুব ভালো হতো, ভালো হ্যাঁ, হতো। সিংহ ভালো ছিল। হ্যাঁ, বাট আমার বাকি টিমের মেম্বার যারা আছে, অনেকেই আছে, তারা বলছিল যে না অনন্ত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মধ্যে অনেক বেশি বাঙালিয়ানা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে কারেক্ট করে দিই। হ্যাঁ। মানে জিৎ যে কারোর মতামত শোনে না, হ্যাঁ। এটা আরেকটা এক্সাম্পল। যে ও নিজে বলেছিল সিংহ পছন্দ, কিন্তু টিম বলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছেন কিন্তু। নো একটা মানুষ যখন স্পেশালি সিনেমা এমন এমন প্রফেশন যেখানে ইউনিট কাজ করে, ঠিক। সেখানে একজনের সিদ্ধান্ত নিয়ে যদি চলে তার নার্সিজম হয়ে যাবে পুরোপুরি কমপ্লিটলি। না, সেটা তো ডেফিনেটলি কোনো সময় হয় না। আমি সেটা আমরা ফটোশুটের সময় সবসময় দেখি যে হ্যাঁ, 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 আমরা এটা তো না, ওইটুকুই ওটা- দেখি, আমরা হ্যাঁ, তো সিনেমার সেটে গিয়ে দেখতে পাই না। হ্যাঁ, বাকিটা কিছু কারা কারা সেই মানুষ ছড়িয়েছে বা কারা কারা আছে জানি না, যারা বলে যে হ্যাঁ, তোমার শুভানুদ্দায়ীরা যারা হ্যাঁ, ছড়িয়েছে। যারা ওয়েল উইশার্স আমার, যারা এইভাবে বলার চেষ্টা করে যে নো নো নো, আদারওয়াইজ কেউ সার্ভাইভ করে না। আর একটা আর আমি সবসময় বিলিভও করি যে when you are a part of a team, then no individual can be bigger than a team. ট্রু, অ্যাবসলিউটলি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখ খান গেটিং আ ন্যাশনাল অ্যাওয়ার্ড জওয়ানের মতো ছবির জন্য, তো তোমার কি মনে হয় এই যে ডিফারেন্সটা, এটা তুমি আগেও বলতে সবসময় দ্যাট ইউ ডোন্ট বিলিভ ইন দিস ডিফারেন্স, এই ডিফারেন্সটা আস্তে আস্তে ন্যারো ডাউন করছে? মানে পপুলার ফিল্মকে দিয়েছে বলে তো, হ্যাঁ, আই এম সো হ্যাপি, হ্যাঁ। আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি। অ্যানিমালে যদি রণবীর কাপুরও কাপুর। পেত, আই উড হ্যাভ বিন ইকুয়ালি হ্যাপি। বাট ইয়েস, আই অলওয়েজ ওয়ান্টেড টু সি দিস ওয়ে। যারা পপুলার সিনেমা আছে, যারা বেশি মানুষের মনে জায়গা করে নিচ্ছে, বেশি মানুষের হৃদয় জায়গা করছে, বেশি মানুষের ভালোবাসা পাচ্ছে, সেগুলোকেই তো দেওয়া উচিত, আমার মনে হয় তাই। আচ্ছা, বাংলা দর্শকদের কথা যদি আমরা ধরি, এই কথাটা প্রায়শই ওঠে, বিভিন্ন জায়গায় ওঠে, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা যদি আবার ওই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে জিৎ এবং দেবের একসঙ্গে অন্তত একটা ছবি করা উচিত, যেটা সমস্ত রেকর্ড অ্যাবসলিউটলি ভেঙে দিতে পারে। এবং এখন তোমরা দুজনেই প্রডিউসার, তো তোমরা তো কো প্রডিউসও করতে পারো, এবং এক্ষেত্রে সবাই লাভজনক হবে। তো সেইটা কেন হয়ে উঠছে না? হ্যাঁ, এটার জন্য আগেন একটা ভালো রাইটার, গল্প লিখতে হবে। গল্প যদি কেউ নিয়ে আসে তাহলে ডেফিনেটলি। তার মানে বলতে যে এখনো কেউ এরকম গল্প লিখছে না যেখানে না 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 লিখতে না পারেনি না, না, এখনো? কিছুদিন আগে একজন এসেছিল একটা গল্প নিয়ে, আমি তাকে বললাম যে আচ্ছা। এই রোলের জন্য তোমরা দেবকে বলতে পারো। হ্যাঁ, হ্যাঁ, বলেছি আমি। আচ্ছা, নাম জানতে পারি আমরা? ডাবল রোল আছে, নামটা double role? ডাবল রোল, মানে ডাবল রোল না, দুটো হিরো আছে, আচ্ছা, দুটো হিরো আছে। তাই আমি বললাম যে হ্যাঁ, এটার জন্য দেবকে বলতে পারো। উনি অন্য একটা হিরোর নাম নিচ্ছিলেন। আচ্ছা। এরকমও হয়, আমি জানি না, ওরা মুভমেন্ট করছে, যদি হয় হবে, না হয় না। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে অভাব কিসের? ভালো গল্পের, ভালো ডিরেক্টরের, ভালো প্রোডাকশন হাউসের, নাকি ভালো ডিস্ট্রিবিউশন? ভালো কালচারের। কি ধরনের কালচারকে মিন করতে হ্যাঁ, পারো? মানে এই যে আমরা একে অপরের সাকসেসকে কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো, এই কালচারটা সবার আগে নিয়ে আসা উচিত। তোমার কি মনে হয় এখন ইন্ডাস্ট্রি একটু হলেও টক্সিক হয়ে যাচ্ছে? আমাদের ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ দিক থাকেই, প্লাসেস মাইনাসেস দুটোই থাকে। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা আমার নতুন করে বলার কিছু নেই। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে সব জায়গায়, আপনাদের হাউসের থেকেও লেখা হয়েছে যে ইন্ডাস্ট্রির কী অবস্থা আছে। কিন্তু আমি সেটাকে
কোনো সংবাদ মাধ্যমে মিডিয়াম মাধ্যমে কোনোদিনই বলতে পছন্দ করবো না, কারণ আমি বিশ্বাস করি যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর নট সাপোজ টু বি ডিসকাস ইন পাবলিক প্ল্যাটফর্মস, অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদেরও অবশ্যই, আমরা এই ইন্ডাস্ট্রিতেই করি, এই জন্য আমরা Yeah, but কথাটা বলছি। you are on the other side. You have to মানে bring out the both sides, like bad and good both. You are a journal. But আমরা হচ্ছি a part of the film industry. আমার যদি কিছু সমস্যা থাকে, কালকে যদি সেটা শিবু সমস্যা করে, I will tell শিবু directly. And I do that. আমি কাউকেই সত্যি বলতে আমার খুব বেশি হেজিটেট করি না আমি। You've seen me. হ্যাঁ, সো বিট শিবু বিট দেবের যদি কোনো কিছু ভালো লাগে আমি এটা এক্ষুনি বলে দেবের ফিজিক নিয়ে তুমি ডেফিনেটলি ওকে মেসেজ পাঠিয়েছিলাম আমি, ইয়েস ফিল্ম সাকসেস হলেও মেসেজ পাঠাই যে ইয়া কংগ্রাচুলেশনস ফর সাকসেস অফ দিস মুভি। ওকে, বডি ট্রান্সফরমেশন আমি পাঠাই। সিমিলারলি যদি কেউ কোনো কিছু খারাপ লাগে, সে যদি আমার সাথে আলোচনা করার জন্য রেডি থাকে, তাহলে আমি সেই আমার পয়েন্ট অফ ভিউগুলো জানিয়ে দিই। যেরকম মানে শিবুর সাথে যদি হয়, শিবুকে আমি বলে দিই শিবু, আই ডিড নট লাইক দিস অ্যাবাউট ইউ অ্যান্ড আই ডিড নট লাইক দিস থিং অ্যাবাউট। যেটা বললে শিবু, অনেক কথা তোমার পছন্দ হয়নি, হ্যাঁ, তাই অনেক হয়। ছবি হয়ে ওঠেনি হয়, বাংলায়। এক সময় হয়, yeah. একসাথে হলে ফ্যান্টাস্টিক ছবি হবে এটা শিবু নিয়ে। আমি কাজ করেছি এবং আগামী দিনেও করব, এমন কিছু নয়। শিবু আর আমার কাজ আমি খুব মানে যে কোনো দিন হয়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে সেই জায়গায় শিবুর সাথে আমার বছরে একবার দুবার করে কাজের কথা হয়, আচ্ছা, তো এই জন্য যে কোনো দিন হয়ে যেতে লাস্ট পারে। কত বছর ধরে হচ্ছে? 3 মাস আগে, 2 মাস আগে হয়েছে, আচ্ছা আচ্ছা 15 দিন আগেও হয়তো হয়েছে এরকম ব্যাপার। আচ্ছা, এই যে যৌথ পরিবারে বড় হওয়া, মানে এই যে তোমার যে শিক্ষা, এবং তুমি আমি যেটা এক্ষুনি হচ্ছিল, সাফল্য বা ব্যর্থতা কোনোটাই স্থায়ী তো নয়। না। পরিবার হচ্ছে তোমার কাছে একটা মানে স্থায়ী বলতে পারি আমরা, পরিবার স্থায়ী আশ্রয়। ওই 5 বলসের মধ্যে 5 balls এর 4টে মধ্যে বল, একটা, অবশ্যই 4টে বলের important। মধ্যে একটা, হ্যাঁ, কাঁচের বল। এই ইন্ডাস্ট্রিতে থেকে এই যে পরিবারকে আঁকড়ে বাঁচা, তোমার ভাই স্ত্রীরা, তোমার নিজস্ব পরিবার, এবং এত বড় একটা পরিবারকে তুমি সামলাচ্ছ, মানে এই যে শিক্ষা, পরিবারকে আঁকড়ে ধরার শিক্ষা, এই শিক্ষাটা কোথা থেকে এসেছে? না, প্রথমেই এটা বলি যে আমি কিন্তু মানে এদেরকে ধরে চলছি বা ধরে রেখেছি তা নয়, আচ্ছা, সবারই কন্ট্রিবিউশন আছে। মানে আমাদের বাড়িতে না, যে সেটা কটা obviously। মেম্বার্স আছে, অবশ্যই, অবশ্যই। এভরিবডি ইজ কন্ট্রিবিউটিং দেয়ার বেস্ট। এই জন্যই এটা ঘটছে, শুধু জিতকে কৃতিত্ব দিলে হবে না। অ্যান্ড জেনুইনলি আচ্ছা, আই এম নট ট্রাইং টু বি মডেস্ট, আই এম নট ট্রাইং টু বি হাম্বল, অ্যান্ড দ্যাটস দ্য জেনুইন। যে কোনো জায়গায় মানে আমার ওয়াইফের সাথেও there are certain dislikings of mine towards her, সেগুলোকে আমাকে রেসপেক্ট করে, আমাকে ইগনোর করে এগোতে হবে, তবেই রিলেশনটা চলে। সিমিলারলি ওর দিক থেকেও আছে যেখানে 4টে জিনিস আমার হয়তো পছন্দ হয় না, বাট শি ইজ স্টিল লিভিং উইথ মি, নো, হ্যাপিলি অ্যান্ড লাভিংলি। এইখানে তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ। এটা একটু বলো এটা। আমি আমারই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একজন ফিমেল কলিগের সাথে একদিন কথা হচ্ছিল, সে আমাকে বলছিল যে জিদ্দা শোনো, কম্প্রোমাইজ করতে পারবো না। বাকি আমি অভিনয় করে দেখালে বেশিটা তোমরা বুঝে যাবে কে বলেছে। তো যখন বলেছে যে কম্প্রোমাইজ করে দেখাতে আমরা বুঝে গেছি। তখন আমি বললাম যে দেখো ভাই, there's a difference between compromise and adjustment. So compromise always comes with pain and adjustment always comes with love. Yeah. মানে জিতকেও কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয়। Of course. নালে ফ্যামিলি চলবে কি করে? আর আমরা আমি বোস্ট করে বলতে পারি, অ্যান্ড বিকজ যখন আমি প্র্যাকটিস করছি বাড়িতে, আমার কাছে এক্সাম্পল আছে দেখানোর জন্য, তখন আমি এটা নিয়ে একটু হলেও বোস্ট করতে পারি যে আমরা রিলেশনের ভ্যালু দিতে জানি। স্পেশালি আমার ব্যাপারেও যদি বলি, আই নো হাউ টু ভ্যালু রিলেশন। একবার দোস্তি বানালি না, তো ফের এরকমও হয়েছে আমার বন্ধু আমাকে যদি বলে যে তুই কাল থেকে আমার বাড়িতে আসবি না, আমি এরকমও হয়েছে বলেছি যে তোর সাথে শুধু আমার সম্পর্ক নয়, তোর বাড়ির সাথে সম্পর্ক আছে, তুই বললে হবে না, আমার নতুনকে যেটা করার আমি সেই করবো। আমি জানি সে তখন কেন বলছে, হি ওয়াজ ইমোশনালি ড্রিভেন অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হি ওয়াজ সেইং। ঠিক ঠিক। ওকে, but me being me, I was not emotionally driven, I was being practical. So I told him that okay, তুমি আমাকে যতই তাড়িয়ে দাও না কেন, you're my friend, you'll always remain my friend. Yeah, so this is how it is, and it is genuinely I'm saying. এরকমও হয়েছে। So এই বন্ধুত্ব, তুমি যে বন্ধুত্বের কথা বলছো, এই বন্ধুত্ব কি ইন্ডাস্ট্রিতে কারোর সাথে আছে? যদি হয়ে যায় তাহলে ওটাই হবে যে একবার হয়ে গেলে আর কোনোদিন ভাঙবে না। তার মানে এখনো এত বছরেও হয়নি? না, আছে কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক আছে, সেটাকে বন্ধুত্ব নাম দেয়া যেতে পারে, এরকম কিছু নয়। বাট অ্যাগেন উইথ অল জেনুইননেস, আমি কিন্তু এখানে ভালো কাজ করার জন্যই এসেছি, সিনেমা বানানোর জন্যই এসেছি এখানে।
আচ্ছা, এই পরিবারের কথা একটা একটু ইন্টারেস্টিং একটা জিনিস শুনছিলাম তোমার পডকাস্টে, ইয়োর গ্র্যান্ডমা পজেসড স্পিরিট, এবং Yeah, yeah, ওনার মৃত্যুর আগেও বলে গিয়েছিলেন হ্যাঁ। মৃত্যুর সময়। তো তুমি এরকম মানে বিশ্বাসে? অফকোর্স আমি দেখেছি, না বিশ্বাস করার কোনো জায়গা নেই। আর এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না, বাট আমি ওই পডকাস্টে বলার পরে আমি আরো তথ্য জানতে পেরেছি যে ওনার মধ্যে কি কি পাওয়ার ছিল। হ্যাঁ, অনেক পাওয়ার ছিল ওনার মধ্যে। সে তোমার পরিবারের আর কারোর মধ্যে এখন তার কিছু না অংশ না কি না আছে? না, না, আচ্ছা, না না, তার ওনার ব্লেসিংস আছে, হ্যাঁ। বাট ওই স্পিরিট পজেস করার সেটা নেই। মানে সেটা কি ওই যেটাকে আমরা বলি মানে কোনো একটা জায়গায় বসে উনি কোনো প্রশ্ন ধ্যান করতেন। দিচ্ছেন, সেরকম কিছু? ধ্যান করতেন, করার পরে আস্তে 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 ট্রান্সফরমেশন হতো, স্পিরিট আসতো। তারপরে অনেক মানুষকে অনেক কিছু বলতেন, আর মানে সেগুলো সব ভবিষ্যৎ না অতীত? কিছু হয়ে গেছে, কিছু হবে, ভবিষ্যৎ আর অতীত দুটোই। আচ্ছা। অ্যান্ড সেগুলো বেশিরভাগ সময় মিলতো। তোমার সম্বন্ধে কিছু বলেছিলেন কখনো? না, আমাকে শুধু আশীর্বাদ দিতেন। আচ্ছা, আমি লাস্টের দিকে ওনার কিছু সেবা করার সুযোগ পেয়েছিলাম ওনার আচ্ছা। এটা কোথায় তোমাদের যেখানে কালীঘাটের বাড়িতে। ও কালীঘাটের বাড়িতে। হ্যাঁ, তোমরা কলকাতায় কবে এসেছো? আমার জন্ম কলকাতায়। কলকাতাতে। Yeah, আচ্ছা, আমার জন্ম মানে কলকাতায়। তোমাদের হ্যাঁ, পূর্বপুরুষরা কোথায় থাকতেন? পাকিস্তান। পাকিস্তান। আমার দাদু আর ঠাকুমা, মানে আমার ঠাকুরদা আর ঠাকুমা, হ্যাঁ। তারা ওই 1947-এ যখন পার্টিশন হয়, ওই সময় ওরা পাকিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল তাদেরকে, সবাই ওখান থেকে পালিয়ে এসেছিল। ও, এই কথাটা বলতেই হয় যে তুমি মানে অবাঙালি হয়ে তোমার বাংলা যতটা ঝরঝরে, হুম, এবং বাংলা সিনেমার ইতিহাস নিয়ে তোমার যতটা মোটামুটি আমি দেখেছি তোমার বিভিন্ন ইন্টারভিউতে তোমার কথাবার্তা যা শুনেছি, হুম, তোমার যেটুকু নলেজ আছে, এখনো অনেকে এটা নিয়ে স্ট্রাগল করে হুম, আমাদের ইন্ডাস্ট্রিতে। হুম। তাদের উদ্দেশ্যে কি বলবে যদি ইন্ডাস্ট্রিতে থাকতে হয়? আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, বাট Normally, general বলো। আমার বাংলাটা ভালো হওয়ার পেছনে হুম। তোমার মতন কিছু শুভাকাঙ্ক্ষী আছে। আমি বলি যে আমি স্কুলে হিন্দি শিখেছি পড়াশোনা করে, আর বাংলা আমাকে পরিবেশ শিখিয়েছে। আমি বাংলা পড়াশোনা করিনি, কিন্তু আমি স্ক্রিপ্ট পড়িনি বাংলায়। বাংলা স্ক্রিপ্ট পড়ো? না, আমি বাংলা স্ক্রিপ্ট পড়ি। এখানে তো অনেকেই রোমানে পড়ে বলে না, শুনেছি। আমি বাংলা প্রথম দিন থেকে বাংলা আরে স্ক্রিপ্ট বাহ, পড়ি। এটা আমি সত্যি জানতাম না। হ্যাঁ, বাংলা স্ক্রিপ্ট পড়ি আমি। আমার ইনফ্যাক্ট রোমান স্ক্রিপ্ট হলে আমার অসুবিধা হয়ে যায়, কারণ উচ্চারণগুলো বাংলায় যতটা সহজভাবে আসে, মানে এখন আকর্ষণ, এবার যদি ইংলিশে AAAKORSHN পড়তে গেলে অনেক সময় দাঁত বেঁকে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে এই যে তোমার হিন্দি উচ্চারণ এত ভালো, আমাদের বাংলার যে সমস্ত তারকারা হিন্দিতে গিয়ে অভিনয় করছেন, তারা মূল চরিত্র পাচ্ছেন না এই কারণে, কারণ তাদের হিন্দিটা ভালো না। হতে পারে। এটা কি মানে হিন্দি, বাংলা এবং তোমার ইংরেজি তিনটে ভাষাই যে দখল তোমার রয়েছে, এইটা কি তুমি মানে প্র্যাকটিসের মাধ্যমে এসছে নাকি পরিবেশের মাধ্যমে? পরিবেশ, পড়াশোনা। আচ্ছা, হ্যাঁ, হিন্দি তো আমার স্কুলে পড়াশোনাই করেছি হিন্দিতে। তো এটার কোন জন্য স্কুল ছিল তোমার? ন্যাশনাল স্কুলে প্রথমের আচ্ছা। দিকে পড়তাম। ওখানে আমাদের ভাইস প্রিন্সিপাল স্কুলে ক্লাসে এসেই সবার আগে আমার নাম নিত আর বলতো যে ইহা সে লেকার ইহা তক পড়ো। তো আমার হিন্দি রিডিংটা সবসময়, আমি স্কুলে হিন্দিতে ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস ছিলাম, শুধুমাত্র হিন্দিতে, বাকি সব গোল্লা ছিলাম। তো হিন্দিতে আই ওয়াজ গুড। বা তোমার রিডিংটা, এই যে তোমার অ্যাক্টিং এর যে ধরনটা, এই রিডিং পড়াটাও তো মেবি একটা আর্ট। মেবি একটা আর্ট, মানে সবাই আমরা এই বাড়িতে 5 জন বসে আছি, 5 জন একরকম ভাবে রিডিং পড়বো না। তো কোথায় থামতে হবে, কোথায় এক্সপ্রেশন দিতে হবে, সেটা কি তোমার স্কুল লেভেল থেকে ডেভেলপ করেছে? মেবি হ্যাঁ, মেবি অ্যাটলিস্ট হিন্দি তো পড়তাম, আমি এটা জানি। আর আমাকে প্রথমেই এসে, মানে ওই মাস্টারকে, আমরা ভাইস প্রিন্সিপালকে সবাই ভয়ও পেতাম, খুব ভয় পেতাম, কিন্তু আমার প্রাউডও হতো যখন আমাকে ডেকে প্রথমেই জিতেন্দ্র মদনানি ইহা সে লেকার পড়না শুরু করো, ভালো লাগতো আমার। আসিফ, তোর কিছু আছে প্রশ্ন বল। আমি না লাস্ট একটা প্রশ্ন করবো, যদি এই ইন্ডাস্ট্রির 3টে জিনিস বদলাতে হয়, হ্যাঁ, কোন 3টে জিনিস তুমি প্রায়োরিটি দেবে ওকে। উন্নতির জন্য? আমি অবশ্যই পজিটিভ ওয়েতে বলছি। ওয়ান ইজ কালচার, উইচ আই সেড, দ্য কালচার হ্যাজ টু বি রাইট। দুটো হচ্ছে আমাদের ইউনিটি তৈরি করতে হবে নিজেদের মধ্যে। কালচারের মধ্যেই পড়ে ওটা। রাইট, তো আই থিঙ্ক কালচার, তিনটে জিনিস। অ্যাবসলিউটলি, আমাদের কালচারটা। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। আনন্দলোক সেলিব্রেটে আজকে আপনারা দেখলেন জিৎ ব্র্যাকেটে সুপারস্টার, নট সেলফ এক্লেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ জিৎ। Thank you very much. Thank you for your time. Yeah.